মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলা জ্বালানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। পাশাপাশি আর্থিক চাপে পড়েছেন উদ্যোক্তারাও। তাদের দাবি, দাম না বাড়লেও বেড়েছে পরিবহন ও উৎপাদন ব্যয়। অন্যদিকে চাহিদা কমছে দেশি বিদেশি ভোক্তাদেরও। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় মোটরসাইকেলে যাত্রী সেবা দেন নওগাঁর এরশাদ আলী। আনুষঙ্গিক খরচ বাদে দৈনিক অন্তত ১৫০০ টাকা আয় ছিল তার। বছর দুয়েক ধরে এতেই চলেছে ৫ সদস্যের পরিবার। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয় বিপাকে পড়েছেন তিনি। সময়মতো তেল না পেয়ে আয় খুইয়েছেন ৫ ভাগের ১ ভাগ। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। যেটা ইনকাম ছিল, হয়তো আমাদের ছেলের লেখাপড়া, টিউশনি ফিস এটা দেওয়ার সময় মতো পারতেছি না, ঘর ভাড়া দেওয়ার সময় মতো পারতেছি না। এটা এখন কষ্ট করে চালা লাগতেছে। একই পরিস্থিতিতে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরাও। মাসখানেকের সংকটে কমেছে ট্রিপের সংখ্যা, বেড়েছে ভোগান্তি। ফলে দিনের পর দিন অলস বসে থাকছে মালবাহী এই যানবাহনগুলো। অনেক ক্ষেত্রে বাড়তি দামে খোলা বাজার থেকে তেল কিনে গাড়ি চালাতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। যে তেলটা আমি পাম্প থেকে পেতাম, এই পাম্পের লোকেরাই সিন্ডিকেট করে রাস্তার পাশে তেল দিয়ে দিছে। আর রাস্তার পাশের তেলের দোকানদাররা বলতেছে আমার থেকে তেল নিতে হলে এত টাকা বাড়তি দিতে হবে। ওই দিন গাড়িতে মালামাল ছিল, কিন্তু তেলের জন্য আমি গাড়িটা এখান থেকে আমি চিটাং পাঠাতে পারিনি এবং যাইতে পারিনি আমি নিজে। পরের দিন আমি সিটি বাম্বে থেকে তেল নিয়ে পরে চিটাং গেছি। 2 দিন লাগছে চিটাং যাইতে লোড গাড়ি। এদিক দিয়ে ট্রান্সপোর্ট আলা চিল্লাচিল্লি করে, ওদিক দিয়া গার্মেজ আলা চিল্লাচিল্লি করে, চিটাং থেকে সিএনএফ চিল্লাচিল্লি করে। চলমান এই অস্থিরতার প্রভাবে দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। যেমন এসএমই প্রতিষ্ঠান ক্রাফটিমেশনের কথাই ধরা যাক। একদিকে জ্বালানি সংকটে পণ্য উৎপাদন ও পরিবহনে বেড়েছে খরচ, অন্যদিকে কমছে বৈশ্বিক ক্রেতার চাহিদা। প্রফিট মার্জিন, ওই মার্জিনটা লো করতে করতে আমার এখন সাস্টেইন করার অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি থাকে দেশের, তাহলে আমার মনে হয় 2-3 মাস বড়জোর আমার পক্ষে সম্ভব সাস্টেন করা, কারণ অপারেশন কস্ট অনেক হাই। বর্তমানে বিইআরসি নির্ধারিত দরের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, আর ডিপো থেকে মিলছে না চাহিদা মতো জ্বালানি তেলও। ফলে প্রতিযোগিতামূলক উৎপাদন খরচ নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকেও। ভাড়া বেড়ে গেছে, কস্ট অফ ডিস্ট্রিবিউশন বেড়েছে, আবার র মেটেরিয়াল যেগুলো ট্রান্সপোর্ট করি, র মেটেরিয়াল কস্ট কিছুটা বেড়েছে বিকজ অফ এই ট্রান্সপোর্টেশন কস্টের কারণে। আমরা অনেক সময় জ্বালানি সংকটের কারণে বয়লার রেগুলার চালাতে পারিনি। মাঝখানে কয়েকদিন বয়লার চালানো গ্যাপ গেছে, ফলে টমেটো ক্রাশিং আমরা করতে পারিনি। ইরান যুদ্ধের প্রথম মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে দেশের বাজারে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, এবার ঢাকার জ্বালানি পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি জ্বালানির যে সংকট, আজকের পরিস্থিতি একটু জানতে চাই, কি বলছেন গ্রাহকরা? লেনিয়া, দেখুন এখানে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা সমাধানে সরকার যেমন কাজ করছে, তেমন যারা সাধারণ গ্রাহক আছেন তাদেরকেও সেই ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এই কমিয়ে দেওয়ার কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে তারা চাহিদা মতো তেল পাচ্ছে না এবং গ্রাহকদের তারা তেল সরবরাহ করতে পারছে না। অন্যদিকে জ্বালানি তেলের ক্রাইসিসের এই সময়ে আসলে সবাই চেষ্টা করছে একটু বেশি বেশি তেল নিয়ে রাখার জন্য। যার 500 টাকার তেল নিত, যে সে এখন 1000 টাকার তেল নেওয়ার চেষ্টা করতেছে। এই কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে ডিপো থেকে সরবরাহ কমছে। এবং এই সমস্যা সমাধানে সরকার শুরুর দিকে রসিদের মাধ্যমে আসলে জ্বালানি তেলের গ্রাহকদেরকে তেল দেওয়ার নির্দেশনা দিয়েছে, কিন্তু সেই নির্দেশনা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবং শেষ পর্যায়ে আমরা গতকালকে দেখেছি যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার থাকবেন, বিপিসি এবং সরকারের বিভিন্ন কর্মকর্তারা এখানে দায়িত্ব পালন করবেন। তারা নিশ্চিত করবেন যে আসলে কি পরিমাণ তেল ফিলিং স্টেশনে আসছে এবং কি সেই তেল সঠিকভাবে আসলে জ্বালানি তেলের গ্রাহকদেরকে দেয়া হচ্ছে কিনা। কিন্তু সেই জায়গাটা এখনো ঘাটতি রয়ে গেছে, সেখানে এখনো কোনো ধরনের নিশ্চিত করা হয়নি যে জ্বালানি তেলের সরবরাহ কেমন হচ্ছে এবং সেটি বিক্রি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। আমরা এই পর্যায়ে দেখেছি যে জ্বালানি তেলের মজুদ এবং পাচারকারী
পাচারকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার একটি পুরস্কারের ঘোষণা দিয়েছে যে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে যদি কোনো পাচারকারীকে বা অবৈধভাবে তেলের মজুত করছে এরকম কেউকে প্রশাসনেরকে সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সরকার 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে জ্বালানি তেলের যেই সংকট আমরা এই মাসের শুরু থেকে দেখছি সেটি এখনো অব্যাহত রয়েছে। কবে নাগাদ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয় সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ রাকিব হোসেন যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকার ভেতরকার জ্বালানির পরিস্থিতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। আমরা এবার চলে যেতে চাই ঢাকার বাইরে, সেখানকার জ্বালানি পরিস্থিতি জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ চক্রবর্তী, আপনি যেই পাম্পে রয়েছেন কি অবস্থা দেখছেন, সবকিছু মিলিয়ে যদি একটু জানাবেন আমাদেরকে। যেগুলো তার সবগুলোতে জ্বালানি তেল মিলছে না, যে কয়েকটিতে মিলছে সেগুলো সকাল থেকেই জ্বালানি সরবরাহ করছে। তবে এই জ্বালানিগুলো সকাল থেকে দিলেও এখানে দীর্ঘ লাইন, অনেককে 2-3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে জ্বালানি তেল অর্থাৎ অকটেন, বিশেষ করে অকটেন এবং ডিজেল এই দুটো সংগ্রহ করতে হচ্ছে। ফলে চালকরা বলছেন তাদেরকে প্রয়োজনীয় কাজ ফেলে রেখে তারা জ্বালানির জন্য এখানে দীর্ঘ সারিতে তারা অপেক্ষা করছেন। অনেকে প্রয়োজনীয় চাকরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ সেটি ফেলে তারা লাইন দিচ্ছেন। আবার অনেকে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন, সংসার চালান, তাদের কষ্টের সীমা নেই। তারা বলছেন এখানে 2 ঘন্টা থাকা মানে তার এই আয় রোজগারটা বন্ধ হয়ে যাওয়া। আর অন্যদিকে ফিলিং স্টেশনে যারা আছেন তারা বলছেন বিপিসি থেকে তারা চাহিদা অনুযায়ী ডিজেল বা অকটেন এগুলো পাচ্ছেন না। আমি যেটিতে আছি তারা বলছেন তারা 9,000 লিটার ডিজেল পেয়েছেন এবং 3,500 লিটারের মতো তারা অকটেন পেয়েছেন, যেটা তাদের চাহিদার অর্ধেক। তো একইভাবে অন্যান্য অনেকগুলো পেট্রোল পাম্প আজকে বন্ধ রয়েছে। তারা বলছেন তারা যেহেতু রোস্টার হিসেবে বিপিসি থেকে দেওয়া হচ্ছে, একদিন দিলে আরেকদিন তারা পাচ্ছেন না। এইভাবে অনেক পাম্প এখানে বন্ধ রয়েছে, যেগুলোতে পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন। আর সব মিলিয়ে আমরা বিপিসি থেকে যেটা জানতে পেরেছি 28 তারিখের হিসেব সর্বশেষ 7 দিনের অকটেন ছিল বিপিসির হাতে, আর 11 দিনের ডিজেল ছিল। তো বোঝাই যাচ্ছে স্টকটা খুব বেশি নয়। তবে বিপিসি থেকে জানিয়েছেন যে তাদের কিছু জাহাজ পথে রয়েছে, বিশেষ করে ডিজেলের। অনেকে বলছেন অকটেন বাংলাদেশে প্রায় 70-80% উৎপাদন হয়, তারপরও কেন অকটেন মিলছে না সেটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা এখানে যারা চালক এবং ভোক্তা পর্যায়ে যারা আছেন তাদের। তো এটি হচ্ছে চট্টগ্রামের এখন যে জ্বালানি পরিস্থিতি তার সর্বশেষ। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতির খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী এক্সচেঞ্জের মালয়েশিয়া ও সিঙ্গাপুর শাখায়, যা উঠে এসেছে ব্যাংকের বিশেষ অডিটে। বলা হয় এই কাজে জড়িত ছিলেন 2 প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তারা, যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আব্দুল জাহির আনাসের রিপোর্ট। বিদেশ থেকে রেমিটেন্স আহরণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে অগ্রণী ব্যাংকের 2 সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউস এবং এসডিএন বিএইচডি মালয়েশিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার বিপরীতে সেখানে আর্থিক অনিয়ম দুর্নীতির অনন্য নজির স্থাপন করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা, যা উঠে আসে 2017 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত করা ব্যাংকের বিশেষ অডিট প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউসে মোট $1,06,000 বেশি অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে প্রতিষ্ঠানের সাবেক সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে $63,000 বেশি অর্থ আত্মসাতের। প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার এবং হুন্ডি চক্রের সঙ্গে লেনদেনের যোগসূত্রের কথা উঠে আসে প্রতিবেদনে। একই সাথে বর্তমান সিইও মীর বাইজিদ হোসেনের বিরুদ্ধেও তথ্য গোপনের প্রমাণ পায় ব্যাংক কর্তৃপক্ষ। জরিমানা এবং ব্যবস্থার কথা আমরা বলি, এইটা মোট যেই লাভ আছে দুর্নীতি করলে তার তুলনায় এত কম যে আপনার বিভিন্ন ব্যাংকের এই ধরনের জরিমানা যথেষ্ট পরিমাণ আসলে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এইটা তো আমাদের মানতে হবে। দ্বিতীয় বিষয় হলো যেটা যতখানি আমার এই ব্যাংক পর্যায়ের ব্যক্তিদেরকে এটার আইনের ভেতরে আনা হয়েছে সেটার হয়তো খুব ফলাফল আমরা এখনো দেখি না এই বিচারিক প্রক্রিয়ায়। অন্যদিকে মালয়েশিয়ায় অনিয়মের চিত্র ছিল আরও ভয়াবহ।
মাত্র 60টি আপত্তিতে 1,24,000 রিঙ্গিতের অনিয়ম পায় বিশেষ কমিটি। এর মধ্যে সিইও ও পরিচালক সুলতান আহমেদের বিরুদ্ধেই পাওয়া যায় প্রায় 52,000 রিঙ্গিতের অনিয়ম। এছাড়া সাবেক সিইও খালেদ মোর্শেদ রিজভির বিরুদ্ধে 16,584 রিঙ্গিত ও লুৎফুর রহমানের বিরুদ্ধে 6,000 রিঙ্গিতের অনিয়ম উঠে আসে প্রতিবেদনে। এ আপত্তির বিপরীতে 46,000 রিঙ্গিত আদায় হলেও অনাদায়ে প্রায় 78,000 মালয়েশিয়ান মুদ্রা। নীতিমালা লঙ্ঘন করে পরিবার নিয়ে অবস্থান, অবৈধভাবে চিকিৎসা ও শিশু শিক্ষা ভাতা গ্রহণ, ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও টুল পরিশোধ এবং দোকান ভাড়ার অর্থ নিজের কাছে রেখে দেওয়ার মতো নানা অনিয়ম ধরা পড়ে নিরীক্ষায়। সরকারি ব্যাংকের ক্ষেত্রেও তো এই সমস্যাটা বেশি, সেখানেও তো অনিয়মের কর্মকাণ্ড অনেক কিছু আমার শোনা যায়। কাজে যে সমস্ত এই মানে একেবারে মতিটেন গুনে ধরে গেছে প্রতিষ্ঠান, যেগুলোর ভবিষ্যৎ নাই, সেইগুলোকে লাইফ সাপোর্টে রাখা, এই পথ থেকে আমাদের বেরোতে হবে। অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ ব্যয় এবং বোর্ড সভার উপস্থিতি ভাতা গ্রহণের নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া যায় নিরীক্ষায়। এছাড়া শুধু বোর্ড সভার ভাতা খাতেই অতিরিক্ত 30,000 রিঙ্গিত উত্তোলনের তথ্য উঠে আসে, যাতে ব্যাংকের একটি অসাধু চক্র জড়িত বলে উল্লেখ করা হয়। সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে এ খাতের আস্থা ফেরানো কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দর্শক, এবার আমরা জানবো বাজার পরিস্থিতি। আজকের ঢাকার কাঁচা বাজারের দরদাম জানাতে আমাদের সাথে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ হাসান, আমরা তো ঈদের পর থেকে দেখেছি যে চড়া দাম রয়ে গেছে কাঁচা বাজারে। আজকের দরদাম একটু জানতে চাই, আপনি কোথায় রয়েছেন, কি অবস্থা দেখছেন? সেই দামেই স্থিতিশীল রয়েছে কাঁচা বাজারে। বিশেষ করে আমরা দেখেছি সবজির বাজারে, যেটা শীতের মৌসুমের সবজিগুলো, আমরা যেহেতু মৌসুম শেষ, আমরা দেখছিলাম যে বিশেষ করে ফুলকপির দাম, যেটি আমরা ঈদের আগে এবং পর্যন্ত আমরা দেখেছি 30 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 60 টাকা পিস এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বেগুনের, আমরা দেখেছি বেগুনের দামটা, যেটা ঈদে রমজানের শুরুতে বিশেষ করে 100 থেকে 120 টাকা, সেটি মাঝামাঝিতে কিছু কম এসেছিল 50 থেকে 60 টাকা, এখন কিন্তু সেই 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম আমরা ঈদের পরবর্তী সময় পর্যন্ত দেখেছি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এখন একটু কিছুটা বেড়ে 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। সবকিছু মিলে নতুন যে সবজিগুলো এসছে, বিশেষ করে সজনা, ঢেঁড়স, সিম থেকে শুরু করে এই সবজিগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত বাড়তি, যেটি এখন পর্যন্ত 100 থেকে 120 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া যদি বিশেষ করে বলতে চাই, ঈদের বাজারে সবচেয়ে ছিল মাংসের যে বাজারটা, সেটি অস্থিরতা কিন্তু ছিল। গরুর মাংস বিশেষ করে সেটি কিন্তু 700 থেকে 750 আগে ছিল, ঈদের সময় এটি 800 থেকে 850 পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই কিন্তু এখনো পর্যন্ত চলছে। ব্রয়লার মুরগি কিন্তু 200 থেকে 180 টাকা পর্যন্ত ছিল, সেটি এখন 220 থেকে 30 টাকা পর্যন্ত। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে সোনালী মুরগির দাম আমরা, যেটি এমনি সময় কিন্তু সর্বোচ্চ 280 থেকে 320 টাকা পর্যন্ত উঠেছিল, সেটির দাম কিন্তু এখন 400 থেকে 420, কোনো ক্ষেত্রে এটিকে 450 পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে বাজারে যে আসলে স্বস্তিদায়ক পরিস্থিতি এখন, তবে ঈদের পরে 2 দফা ছুটির পরে রাজধানী কিন্তু বাজার পরিস্থিতি, যে মানুষের আনাগোনা এবং বাজারে কেনাকাটা কিন্তু স্বাভাবিকভাবে ফিরেছে, কিন্তু দামের যে বাড়তি এটি কিন্তু এখনো রয়ে গেছে বাজার জুড়ে। এই ছিল রিনিয়া, সব শেষ। অনেক ধন্যবাদ মিসবাহ হাসান। দর্শক, ঢাকার আজকের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিসবাহ হাসান। গেল 10 বছরে বাণিজ্যের আড়ালে পাচার হয়েছে 8,33,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর দেশ থেকে চলে গেছে গড়ে 83,300 কোটি টাকা। সম্প্রতি যা উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, পাচারকৃত অর্থের অর্ধেকের বেশি গেছে উন্নত অর্থনীতির দেশগুলোতে। বাংলাদেশে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। রাজস্ব ঘাটতি কমাতে আগামী 3 মাসে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। সে লক্ষ্যে নেওয়া পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতীয় রাজস্ব বোর্ডে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী সরকার গোঁজা মিল দিয়ে রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেছে। তার মতে গোষ্ঠীতান্ত্রিক প্রভাবে কর জিডিপি হার তলানিতে নেমে গেছে, ফলে বেড়েছে দরিদ্রতা। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষতা আওতা বাড়ানোর পাশাপাশি
কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া উপদেষ্টা জানান, শুধু করের হার নয়, আওতা বাড়িয়ে আদায়ের পরিমাণ বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার 1 মাস পরও নিজেদের অবস্থান অনড় ইরান। মুহুর্মুহু হামলা বন্ধে বেশ কিছু শর্ত দেয় ওয়াশিংটন, যা পুরোপুরি অগ্রাহ্য করে তেহরান। সাম্প্রতিক হামলা ও দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনৈতিক ব্যবস্থা বেশ ভালোভাবেই টিকে আছে উপসাগরীয় দেশটি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরও কিভাবে টিকে আছে ইসলামী প্রজাতন্ত্রের প্রশাসন? আরও জানাচ্ছেন নুসরাত মমি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের 1 মাসব্যাপী হামলা ও দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, কিন্তু নিজেদের বৈচিত্র্যময় অর্থনীতি ও অভিনব কৌশলে টিকে আছে ইসলামী প্রজাতন্ত্রের অর্থনৈতিক ব্যবস্থা। শত্রু দেশগুলোর নিষেধাজ্ঞা ও বৈরিতা মোকাবেলায় 4 দশকেরও বেশি সময় ধরে প্রতিরোধ অর্থনীতি গড়ে তোলে ইরান। শক্তিশালী করে ব্যক্তিগত ব্যবসা, যার অধীনে যেসব পণ্য আমদানি কঠিন এমন সব পণ্যই উৎপাদন করে তেহরান, যার মধ্যে রয়েছে ওষুধপত্র, গাড়ির যন্ত্রাংশ ও গৃহস্থালী সরঞ্জাম। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে কৌশলী হয় ইরান। তৈরি করে বিকল্প বাণিজ্য পথ, যেখানে ব্যবহার করা হয় পণ্য বিনিময় প্রথা। এশিয়ার সুপার পাওয়ারগুলোতে খাদ্য ও যন্ত্রপাতির বিনিময়ে তেল রপ্তানি করে তেহরান। এছাড়া তেলের উপর নির্ভরশীল না থেকে ধাতু, রাসায়নিক ও খাদ্যের মতো পণ্য রপ্তানি করে এখনো মাসে $2 বিলিয়ন আয় করতে পারে দেশটি। হরমুজ প্রণালী বন্ধ করে বিকল্প স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য অব্যাহত রেখেছে ইরান। সংঘাতের মাঝেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই বলে দাবি করেছে দেশটির প্রশাসন। যদিও তেহরানের গুদামগুলোতে ইসরায়েলি হামলায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছে, তবে রেশনিং পদ্ধতিতে তা সহজেই কাটিয়ে উঠেছে তারা। ইরাক ইরান যুদ্ধের পর কোনো একক স্থানের বদলে দেশব্যাপী কয়েকশো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তেহরান, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা ধ্বংস করতে না পারে। ইসলামী প্রজাতন্ত্রের দাবি, অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও 1 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের। বিশ্লেষকদের মতে, অদক্ষতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক বৈচিত্র্যের কারণে এ যাত্রায় টিকে যাবে শিল্পোন্নত দেশটি। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।